আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 2024 সালের সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি এর ঘ বিভাগ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্ব, ঠিক আছে। প্রথম পর্ব আমি এই চ্যানেলে আপলোড করেছি। তো দেখো, ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 60টি প্রশ্ন থাকবে। তোমাদের 60টি থেকে যে কোনো 5টি প্রশ্ন বাছাই করে উত্তর দিতে হবে, আর প্রতিটি প্রশ্নের মান থাকবে 8 করে, ঠিক আছে। তো দেখো, তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে। তো উদ্দীপকের আলোকে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেখো, এখানে শিহাবের বড় বোন অনলাইনে একটি শাড়ির পেজ খুলেছে। সে নিজেই ডিজাইন করে অনলাইনে সুতির শাড়ি বিক্রি করে। সে তার পেজে নিয়মিত শাড়ির ভিডিও আপলোড করে। খুব অল্প সময়ের মধ্যে তার শাড়ির পেজটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কয়েকদিন পর শিহাব লক্ষ্য করলো তার বোনের পেজের ভিডিও অন্য পেজেও আপলোড করছে। সেই সাথে তার বোনের নিজস্ব ডিজাইন করা শাড়িও কপি করে বিক্রি করছে। শিহাব তার বোনের পেজের জন্য একটি লোগো ডিজাইন করলো এবং লোগোটি পরবর্তীতে পেজের সকল ভিডিওতে সংযুক্ত করলো। তো দেখো, প্রথম প্রশ্নটি, তোমার কি মনে হয় শিহাবের বড় বোনের নিজস্ব ডিজাইন করা শাড়ি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ? মতামত দাও। দেখো, আমরা উত্তরে লিখেছি হ্যাঁ, শিহাবের বড় বোনের নিজস্ব ডিজাইন করা শাড়ি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। কেননা বুদ্ধিভিত্তিক সম্পদ হলো সেই ধরনের সম্পদ যা কোনো ব্যক্তি তার বুদ্ধি, মনন ও সৃজনশীলতা ব্যবহার করে কিছু তৈরি করেন। যেহেতু শিহাবের বড় বোন তার বুদ্ধি, সৃজনশীলতা এবং দক্ষতা দিয়ে নিজে ডিজাইন করে শাড়ি তৈরি করছে এবং তা সফলভাবে বিক্রিও করেছে, সুতরাং এটি অবশ্যই একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। আচ্ছা, এখন দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা আছে। এবার তুমি শিহাবের বড় বোনের ডিজাইন করা শাড়ির জন্য একটি নীতিমালা তৈরি করো। আচ্ছা, দেখি 2 নম্বর, শিহাবের বড় বোনের ডিজাইন করা শাড়ির জন্য আমার তৈরি নীতিমালা নিম্নরূপ। দেখো, 1 নম্বরে তার ডিজাইন করা শাড়ি কোনোভাবেই নকল করা যাবে না। 2 নম্বরে দেখো, তার ডিজাইন করা শাড়ি অবশ্যই ক্রয় করে ব্যবহার করতে হবে। 3 নম্বরে দেখো, তার ডিজাইন করা শাড়ি সম্পর্কে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। এরপরে দেখো, তার ডিজাইন করা শাড়ির বিস্তারিত তথ্যাদি কোনোরূপ কপি করা যাবে না। 5 নম্বরে দেখো, তার ডিজাইন করা শাড়ি কোনো ধরনের অনৈতিক কাজে ব্যবহার করা যাবে না। আচ্ছা দেখো, এখন আমরা 2 নম্বর উদ্দীপকটি দেখব। দেখো, এখানে রাফির এলাকার একটি পরিবার বংশানুক্রমিকভাবে বিশেষ এক ধরনের কাঁসার পাত্র বানিয়ে আসছে। রাফির এলাকাসহ আশেপাশের সব এলাকায় এসব পাত্রের বিশেষ সুনাম ছড়িয়ে পড়েছে। পাত্রগুলো সুদৃশ্য ও দীর্ঘস্থায়ী হওয়ার এগুলো চাহিদাও খুব বেশি, কিন্তু এখনও এই পণ্যটি সঠিকভাবে বাজারজাত করা হয়নি এবং ত্রুটি সুরক্ষার জন্য কোনো সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়নি। রাফি চায় এই পণ্যটিকে একটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে সুরক্ষিত করা হোক এবং সঠিকভাবে বাজারজাত করার মাধ্যমে এই পণ্যের চাহিদা জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে যাক। আচ্ছা দেখো, এখন আমরা উদ্দীপক পড়লাম। এখন আমরা দেখব যে প্রশ্নে কি বলা আছে। রাফির এলাকায় এই বিশেষ পণ্যটিকে বুদ্ধিভিত্তিক সম্পদ হিসাবে সুরক্ষিত করতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং এটি কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমরা ক নম্বর উত্তর দেখি কি বলা আছে। রাফির এলাকায় বিশেষ কাঁসার পাত্রকে বুদ্ধিভিত্তিক সম্পদ হিসাবে সুরক্ষিত করার জন্য ট্রেডমার্ক নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ট্রেডমার্ক নিবন্ধন দ্বারা পণ্যটির নাম, শনাক্তকারী চিহ্ন, ডিজাইন ইত্যাদি বৈশিষ্ট্যগুলো আইনি সুরক্ষা পাবে। এই নিবন্ধনের মাধ্যমে কাঁসার পাত্র এবং তা প্রস্তুতকারী পরিবারটি একটি পরিচিতি পাবে। এটি তাদের পণ্যকে অন্যদের পণ্য থেকে আলাদা করবে এবং বাজারে একটি বিশেষ স্থান অর্জনে সহায়তা করবে। তাছাড়া অন্য কেউ যদি এই পণ্যটি নকল করতে চায়, তবে পণ্য তৈরিকারী পরিবারটি আইনি ব্যবস্থা নিতে পারবে। মোট কথা, ট্রেডমার্ক নিবন্ধন এই পণ্যটির মান ও ঐতিহ্য রক্ষা করবে এবং পণ্যের মালিকানা নিশ্চিত করবে। তাই এই নিবন্ধন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা খ নম্বর প্রশ্নটি দেখব। এই পণ্যটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী করার জন্য রাফি কী কী পদক্ষেপ নিতে পারে ব্যাখ্যা করো। আচ্ছা, এখন আমরা খ নম্বর উত্তরে দেখি কি বলা আছে। উদ্দীপকের কাঁসার পাত্র তার নির্মাণকারী পরিবারে একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। এই সম্পদটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য রাফি যেসব পদক্ষেপ নিতে পারবে তা নিম্নরূপ। আচ্ছা,
প্রথমে দেখো, প্রথমে রাফি এই পণ্যটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারে। এসব তথ্যের মধ্যে থাকবে লেখা, ছবি, ভিডিও, ডকুমেন্ট ও অন্যান্য প্রাসঙ্গিক কন্টেন্ট, যার মাধ্যমে উক্ত পণ্যের পরিচয় পাওয়া যাবে। 2 নম্বরে দেখো, এরপর রাফি পণ্যটি যেই পরিবার তৈরি করে তাদেরকে এটির বাণিজ্যিক ব্যবহার এবং নিবন্ধন সম্পর্কে ধারণা দেবে, যাতে তারা এই সম্পত্তি আইনগত ব্যবহার এবং অধিকার সম্পর্কে সচেতন হয়। 3 নম্বরে দেখো, এরপর রাফি এই পণ্যটির ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করবে, যার মাধ্যমে এই পণ্যটির উপর পণ্য তৈরিকারী পরিবারটির আইনগত অধিকার প্রতিষ্ঠিত হবে। 4 নম্বরে দেখো, এবার রাফি এই পণ্যটির বাণিজ্যিক ব্যবহারের একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করবে। 5 নম্বরে দেখো, শেষে রাফি এই পণ্যের স্বত্বাধিকারী পরিবারটির সাথে চূড়ান্ত আলোচনা করবে এবং পণ্যটিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয়টি তাদের কাছে ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো তোমরা পড়ে রাখবে, তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন আসতে পারে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।